বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। হ্যাঁ বন্ধু, চোখের জল ফেলতে ফেলতে দেশ ছেড়ে এক প্রকার পালাতে বাধ্য হলেন শেখ হাসিনা। তিনি ও তার বোন শেখ রেহানা ভারতগামী একটি মালবাহী বিমানে চড়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে অবতরণ করেন। বর্তমানে বাংলাদেশে আন্দোলনের নামে খুন খারাপি ও হত্যাযজ্ঞ এতটাই বেড়ে গেছে যা বাংলাদেশ সরকারের পক্ষে সামাল দেওয়া আর কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ফলে যা হওয়ার তাই হলো। বাংলাদেশে আবারও জারি হলো সেনা শাসন, যা কোনো নতুন কথা নয়। এর আগেও বাংলাদেশে অনেকবার সেনা শাসন জারি হয়েছিল। তবে বর্তমানে কোটা আন্দোলনের ভয়াবহতা এতটাই বৃহৎ আকার ধারণ করেছে যে এই ছবিগুলো আমাদেরকে 2022 সালের শ্রীলঙ্কা সরকারের পতনের সেই দৃশ্যগুলোকে মনে করিয়ে দেয়, যেখানে আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের বাসভবনে ও কেন্দ্রীয় অফিস আদালতের নিয়ন্ত্রণ নিয়েছিল সাধারণ জনগণ, এবং এক বুনো উল্লাসে সবাই চিৎকার চেঁচামেচি করে সরকারি সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুতেই দখল নিয়েছিল। বন্ধুরা, বর্তমানে ঠিক একইভাবে ভারতের পূর্বের এই প্রতিবেশী দেশটির অবস্থাও 2022 সালে শ্রীলঙ্কার মতনই হয়েছে। শেখ হাসিনার বাসভবন, যা গণভবন নামে পরিচিত, সেখানে সাধারণ বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ নিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে শেখ হাসিনার বিছানায় শুয়ে উল্লাস প্রকাশ করছে বিক্ষোভকারীদের মধ্যে একজন। বিভিন্ন সরকারি অফিস ও গণভবন থেকে মালপত্র যথেষ্টভাবে লুট ও চুরি করা হচ্ছে, এবং সাধারণ জনগণ বিভিন্ন পদাধিকারী ব্যক্তির চেয়ারে বসে ছবি তুলে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তাছাড়া বাংলাদেশের জাতির জনক নামে যিনি পরিচিত, সেই বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের মূর্তিকেও ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, এবং বিভিন্ন সরকারি সম্পত্তিকে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এক কথায় বাংলাদেশ এখন এক ভয়ঙ্কর অরাজকতার মধ্য দিয়ে চলছে। বন্ধুরা, আপনারা জানেন যে একটি দেশ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেনা শাসন জারি হয়, তখন সেই দেশটির অবস্থা কেমন হয়। চারিদিকে ভাঙচুর হয়, যথেষ্ট লুটপাট চলে এবং সরকারি সম্পত্তি প্রবলভাবে ধ্বংস করা হয়, যা আমরা পূর্বে পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি, শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি, আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছি, এখন দেখছি বাংলাদেশের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের এই অবস্থার জন্য ভারতের কি কোনো চিন্তার কারণ আছে? আর যদি বা কারণ থাকে তাহলে সেটা কি? তো চলুন জেনে নেওয়া যাক, বাংলাদেশে এমন বিশৃঙ্খল অবস্থা ও সেনাশাসন জারি থাকলে ভারতের মাথা ব্যথার প্রধান কারণ কি। হ্যাঁ বন্ধু, প্রতিবেশী কোনো দেশ যদি আপনার দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে এবং উক্ত দেশে যদি বিশৃঙ্খলা এবং গণ্ডগোলের সহিত দাঙ্গা তৈরি হয়, তাহলে আপনার দেশেরও ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা থেকেই যায়। তাই স্বাভাবিকভাবেই ভারতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না, কারণ এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ভারত বিরোধী শক্তিগুলো বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালাবে। বিভিন্ন জঙ্গি সংগঠন সক্রিয় হয়ে উঠবে এই ঘোলা জলে মাছ ধরার জন্য। যেহেতু বাংলাদেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, তাই যথেষ্টভাবে পাকিস্তান সহ বিভিন্ন ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলো ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত হবে, এবং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা চাইবে ভারতের যথেষ্ট ক্ষতি করতে, যার প্রমাণ পূর্বে আমরা অনেকবার পেয়েছি। তো সেভাবে বলতে গেলে ভারতের মাথা ব্যথার কারণ তো একটা রয়েই যায়। যদি বাংলাদেশে এমন অবস্থা দীর্ঘদিন বিরাজ করে, তাহলে ভারতের চিন্তার কারণ আরও বাড়বে। ইতিমধ্যে খবর আসছে যে ভারতের বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজি সীমান্ত পরিদর্শনে গেছেন এবং সেখানে হাই লেভেলের মিটিং করছেন ভারতের বিভিন্ন বিএসএফের আধিকারিকদের সঙ্গে। তাছাড়াও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারকে বাংলাদেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি সম্বন্ধে অবহিত করেছে। যেহেতু পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশ বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, তো সেহেতু পশ্চিমবঙ্গের একটা দায়িত্ব থেকেই যায় এই সব বিষয়ে সতর্ক হওয়ার জন্য।
তো বন্ধুরা, এখন এটাই দেখার যে বাংলাদেশের সেনা শাসন উঠবে না অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, নাকি পুনরায় শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন এবং কিছুদিন পরে সরকার গঠন করবেন। তবে মনে হয় না যে শেখ হাসিনার সরকার পুনরায় আবার ক্ষমতায় আসবে। যদি আসে তাহলে বিশৃঙ্খলা আরও বড় আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশের এই চরম অবস্থার জন্য দায়ী হাসিনা সরকার, না মৌলবাদী সংগঠন, নাকি এক শ্রেণীর মানুষ যারা নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে চলে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।